এই সরকার আসলে কোন পক্ষের সরকার সেটা নিয়ে অনেক কোশ্চেন আছে। তাহলে এই সরকারের কাজ হচ্ছে সে কার পক্ষে সেটা তার কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। সাংবাদিক বন্ধুগণ, শুভেচ্ছা নিবেন। আপনারা জানেন গত 2023 সালের ডিসেম্বর মাসে পিএসসির সুপারিশকৃত সংখ্যা 95 কমিয়ে 2024-এর 15 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 43তম বিসিএসের গেজেট প্রকাশিত হয়। গত 30 ডিসেম্বর নতুন করে এই গেজেট প্রকাশ করা হয়। এতে দেখা যায় বিভিন্ন ক্যাডার প্রার্থীদের মধ্য থেকে 168 জনকে বাদ দেওয়া হয়েছে। এই 168 জনের মধ্যে 71 জন হিন্দু বা বৌদ্ধ, অর্থাৎ বাদ পড়া মানুষের শতকরা 42.26% সংখ্যালঘু সম্প্রদায়ের। সেই নিয়োগের সর্বশেষ ধাপ হিসাবে প্রকাশিত গেজেট হতে এরকম আচমকা এতজন প্রার্থীর নাম বাদ দেয়ায় জনমনে বিভিন্ন আশঙ্কা ও প্রশ্ন দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে আমরাও গভীর উদ্বিগ্নতা বোধ করছি। বন্ধুগণ, দীর্ঘদিনের আওয়ামী দুঃশাসন পেরিয়ে জুলাই গণঅভ্যুত্থান মানুষ হিসেবে আমাদের অধিকার বুঝে নেওয়ার এক প্রত্যয়ে পরিণত হয়েছে। গণতান্ত্রিক চিন্তা ও কাঠামোকে গড়ে তোলার আহ্বানকে আমাদের সামনে এনেছে। সকলে মিলে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়বার স্বপ্নেই তো এত লড়াই, আত্মবলিদান এবং এক রক্তপাত। ফলে যে নতুন বাংলাদেশ আজ আমরা দাঁড়িয়ে আছি, সেখানে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না যা মানুষের মনে নতুন করে বৈষম্যের জন্ম দেয়। জুলাই গণঅভ্যুত্থান দেশের যুব সমাজ একটি বৈষম্যহীন রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে। তাই একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রের সর্বস্তরে বৈষম্য নিরসন করা অন্তর্বর্তীকালীন সরকারের কর্তব্য। কিন্তু আমরা গভীর উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করলাম 43তম বিসিএসে সংশোধিত গেজেটে পূর্বে উত্তীর্ণ অনেককে কোনো সুস্পষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ব্যতি রেখে বাদ দেয়া হয়েছে। এ ধরনের ঘটনা প্রমাণ করে সংশোধিত গেজেটে রাষ্ট্রীয় বৈষম্য ও অন্যায় করা হয়েছে, যা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এ ধরনের সিদ্ধান্ত কোনো ব্যক্তির ধর্মীয় পরিচয়, রাজনৈতিক বিদ্বেষ বা অন্য কোনো বৈষম্যমূলক অগণতান্ত্রিক সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া না হয়। আমরা চাই একজনের প্রকৃত যোগ্যতাকে যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা না হয় এবং কারো উপর যেন অবিচার না হয়। জুলাই গণঅভ্যুত্থান যে কোনো প্রকার বৈষম্য এবং অন্যায়ের পরিপন্থী, তা যেন আমরা ভুলে না যাই। আপনারা জানেন দেশে প্রয়োজনের তুলনায় সরকারি চাকরির ক্ষেত্র খুবই অপ্রতুল। তরুণদের কর্মসংস্থান হচ্ছে না, বেকার সংকট কাটছে না, দেশের তরুণরা কাজ পাচ্ছে না। এই অবস্থায় তরুণরা নিজেদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। সরকারি সেক্টরে যথেষ্ট নিয়োগ দেওয়া হচ্ছে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে সরকারি চাকুরিতে অনুমোদিত পদের প্রায় 26% পদ শূন্য, যা সংখ্যায় প্রায় 5 লাখ। এসব শূন্য পদে নিয়োগ দেওয়া হলে বড় অংশের কর্মসংস্থান নিশ্চিত হতো। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার এ সংকট সমাধানের যথার্থ উদ্যোগ গ্রহণ করছে না। একই সাথে এই বিষয়টি লক্ষণীয়, সরকার নতুন করে শূন্যপদ সৃষ্টি করছে না। যতটুকু জব সেক্টর আছে তাও একজন পাবে তা নিশ্চিত নয়। দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়োগ বাণিজ্য, কোঠা, স্বজন পোষণ, প্রশ্ন ফাঁস এত কিছু ভেদ করে চাকরি পাওয়া এদেশে প্রায় অসম্ভব। জীবনযাত্রার চাপ ভীষণ বেড়েছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, শিক্ষার খরচ বাড়ছে, অভিভাবকদের সংকট, ছাত্ররা খুব কাছ থেকে দেখছে। কর্মসংস্থান নিশ্চিত করতে ব্যস্ত রাষ্ট্র ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে জনগণের এক অংশকে অপর অংশের বিরুদ্ধে খেপিয়ে তুলে বেকারত্বের সংকটকে আড়াল করতে চায়। বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি যুব সমাজের বহুল আকাঙ্ক্ষিত সোনার হরিণ হয়ে শিক্ষার্থীদের কাছে ধরা দেয়, তাও দীর্ঘ সময় ও পরিশ্রমের পথ পাড়ি দিয়ে। অথচ কোনো সুস্পষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ব্যতি রেখেই তাদের বাদ দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা প্রমাণ করে সংশোধিত গেজেটে রাষ্ট্রীয় বৈষম্য ও অন্যায় করা হয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতির বিবেচনায় আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাই, সংবেদনশীলতার সঙ্গে এই প্রজ্ঞাপন পূর্ণ বিবেচনা করে ফল প্রকাশ করুন। একই সাথে ছাত্রদের কাছে আমাদের আহ্বান, সকলের জন্য কর্মসংস্থান এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের লড়াইকে ব্যবহার করুন। পুনঃ শুভেচ্ছা সহ রাফিকুজ্জামান ফরিদ, সমন্বয়ক, গণতান্ত্রিক ছাত্রজোট।
সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রাগিব নাইম সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, দিলীপ রায় সভাপতি বিপ্লবী ছাত্র মৈত্রী, সাইদুল হক নিশান সভাপতি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, তাওফিকা প্রিয়া সভাপতি ভারপ্রাপ্ত বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, অঙ্কন চাকমা সভাপতি বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, 1 জানুয়ারি 2025 মধুর ক্যান্টিন। আমাদের এইটা ছিল লিখিত বক্তব্য। এই বক্তব্য আমরা আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরছি যে এই যে একটা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখেছিলাম, আমরা 5 মাস পার হওয়ার পরে আজকে যে ধরনের এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে আমরা আশঙ্কিত, আমরা শঙ্কাবোধ করছি যে এত শহীদি আত্মবলিদান এবং এত ছাত্র যুবকের প্রাণের বিনিময়ে লড়াই করে পাওয়া নতুন এই বাংলাদেশে নতুন করে আমরা দেখছি বৈষম্যের রাজনীতি, বিভাজনের রাজনীতি, সেটাকে উস্কানো হচ্ছে। মানুষের সমস্যা সংকট, যেটা নিত্যদিনকার সমস্যা সংকট, সেটাকে আড়াল রাখার জন্যই বেকার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লুট, দুর্নীতি, এই যে সমস্ত ঘটনা চাপা দেওয়ার জন্য আমরা দেখছি আজকে বৈষম্যের রাজনীতি, বিভাজনের রাজনীতি, এটাকে চাঙ্গা করা হচ্ছে। এবং এই যে গেজেট, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া পিএসসি যারা 168 জন যারা নিয়োগ পেয়েছে, এই নিয়োগকৃতরা হচ্ছে মেধার যাচাই হওয়ার পরে এরা উত্তীর্ণ সবাই। মানে এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় আমরা দেখেছি অতীত দিনে, যেটা আওয়ামী ফেসিবাদের আমলে আমরা দেখেছি, রাজনৈতিক পরিচয়ের কারণে, অন্য কোনো পরিচয়ের কারণে আমরা হেনস্থা হতে দেখেছি। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা একই রকম ঘটনা আমরা পুনরাবৃত্তি চাই না। ফলে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া, প্রমাণ ছাড়া যে 168 জনকে বাদ দেওয়া হয়েছে, আমরা সেটাকে এই সরকারকে বলবো, খুবই তীব্রভাবে বলবো, পুনর্বিবেচনায় নিন, নতুবা আমরা গণতান্ত্রিক ছাত্রজোট আগামী রবিবার পর্যন্ত এই সরকারকে সময় বেঁধে দিচ্ছি। সরকার এর মধ্যে এটাকে পুনর্বিবেচনা করবে। যদি পুনর্বিবেচনা না করে এবং সন্তোষজনক কোনো জবাব সরকারের তরফ থেকে না পাওয়া যায়, তাহলে আমরা আগামী সোমবার গণতান্ত্রিক ছাত্রজোট এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে এখানে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিমুখে সেই বিক্ষোভ পালন করবে। আগামী সোমবার সকাল 12টায় আমরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ কর্মসূচির ডাক দিলাম। এই রবিবারের মধ্যে যদি এটার কোনো গ্রহণযোগ্য সমাধান সেটা যদি না হয়। আর এখানে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, তার ভিত্তিতে আমরা আমাদের প্রশ্নের জবাব। দেখুন, আমরা এখানে কিন্তু সুস্পষ্টভাবে বলেছি যে কারো কোনো রাজনৈতিক বিদ্বেষমূলক, কোনো ধর্মীয় বিদ্বেষ, কোনো সম্প্রদায়গত বিদ্বেষ এখানে জায়গা নেই। সবাই তার মেধার ভিত্তিতে এই চাকরির জন্য যোগ্যতার প্রমাণ দিয়েছে। তাহলে এই বিদ্বেষের যেটা ব্যাপার, যেটা আমরা আওয়ামী আমলে ফেস করেছি, আমরা নতুন বাংলাদেশে সেই একই পরিবেশ চাই না। এটা প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে দেখুন, আমাদেরই অনেক পরিচিত যারা আমাদের ছাত্র সংগঠনের সাথে অতীতে যুক্ত ছিল, এই ছাত্র সংগঠন করেছে, যারা আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে লড়েছে, এমন অনেক প্রার্থী তারাও এই তালিকা থেকে বাদ করেছে। অনেক আমাদের সহযোদ্ধা বন্ধু আছে এই তালিকায় যারা আমাদের সাথে সংগঠন করতো। এর বাইরে তো আমরা আসলে এটাকে বিশেষ করে বলতে চাই না। অন্যায়টা 168 জনের উপরেই হয়েছে। এইখানে আপনারা যেটা জিজ্ঞেস করছেন, ধরেন কেন বাদ দেওয়া হয়েছে, এই বাদ দেওয়া কেন হলো, এটা তো রাষ্ট্র পরিষ্কার করবে। সরকার আলাদা করে যে প্রার্থী বাদ পড়েছে সেও পরিষ্কার করতে পারবে না, কারণ ইন্টেনশনটা কি। ঠিক একই রকম ভাবে এটা আমরাও বলতে পারবো না। আমরা এই অভিযোগটা সামনে নিয়ে আসতেছি এবং আমরা জানতে চাচ্ছি যে এই 168 জন মানুষকে যে বাদ দেওয়া হলো, সুনির্দিষ্ট কি কি ধরনের অভিযোগের ভিত্তিতে। 1 নাম্বার। 2 হচ্ছে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ থাকা না থাকার যে বিষয়টা। দেখেন, আন্দোলনকারীদের সাথে অনেকটাই আমরা চিনি, হয়তোবা যোগাযোগ হবে। আজকে আমরা যে কর্মসূচি ডিক্লেয়ার করলাম, এটার মধ্য দিয়ে আমরা তাদের সাথে যে ধরনের অন্যায়টা হলো, এটার সাথে আমরা একাত্ম বোধ করতেছি এবং এই অন্যায়ের বিরোধিতা করছি। সেই জায়গা থেকে নিশ্চয়ই তাদের সাথে কথা হয়েছে, আমাদের কথা হবে, এবং এটা একত্রে করা যাবে কিনা সেটাও নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। যদি সেটা নাও যায়, ওনারা ওনাদের জায়গা থেকে প্রতিবাদ করবেন এবং আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদটা করবো, কারণ আমরা মনে করতেছি যে এটা তাদের সাথে অন্যায় করা হয়েছে। কারণ এখানে সুনির্দিষ্টভাবে যদি বলা যায় যে ধরেন একটা সম্প্রদায়কে যদি আপনি সাম্প্রদায়িক ভাবে ক্রিমিনালাইজ করেন, ধরেন এই মানুষগুলোকে বাদ দেওয়া হচ্ছে কেন, আমরা যদি অনেকগুলো জিনিস এজুম করি আর কি, যে ধরেন আওয়ামী লীগ হওয়ার কারণে, কিন্তু এখানে তো এটাও সত্য
যে 4 মাস অতিবাহিত হলো, আমরা দেখলাম যে কিভাবে শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেওয়া হলো, এবং আমরা এটা দেখলাম এরপর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের, ওবায়দুল কাদেরের মতো গুরুত্বপূর্ণ নেতাকে হচ্ছে পরবর্তীতে এই দেশ ত্যাগ করতে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আওয়ামী লীগের বিচার হওয়ার ক্ষেত্রে বা জুলাই অভ্যুত্থানের শহীদদের ক্ষেত্রে যে ধরনের দায়িত্ব নেওয়ার কথা এবং এই অপরাধীদের এই গণহত্যার বিচার করার ক্ষেত্রে যে ধরনের রাষ্ট্র এবং সরকারের ভূমিকা নেওয়ার কথা, সেই ধরনের ভূমিকা কিন্তু আমরা দেখছি না। আমরা ভূমিকা কি দেখলাম? এই জায়গায় ভূমিকা দেখলাম। তার মানে কি এখানে এক ধরনের সাম্প্রদায়িক বিভাজনের জায়গা বা বিদ্বেষের জায়গা আছে কিনা? যদি আপনার শুরু থেকে দেখেন যেভাবে অভ্যুত্থানের পর শ্রমিককে তার বকেয়া বেতন চাওয়ার জন্য তাকে হচ্ছে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন পাহাড়ে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে। আপনারা দেখেছেন যে ভারতকে সামনে রেখে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে। এবং আপনারা দেখছেন যে লাস্ট সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। আমরা জানতে পারলাম যে সেখানে লুজ কানেকশনের ঘটনা হয়েছে। আমরা আসলে কোনো কিছুই জানতে পারছি না, রাষ্ট্র না জানালে আর কি। আমরা এই ধরনের কোনো গভর্নমেন্ট তো চাই নাই। আমরা গভর্নমেন্ট চাইছি অভ্যুত্থানের পক্ষের একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট নিজে থেকেই তার জনগণকে পরিষ্কার করবে, জনগণকে জানাবে সে কেন কি করতে চায় এবং কি করবে। আচ্ছা, একটা প্রশ্ন আমি করি আপনাদেরকে। আমি ডেইলি ক্যাম্পাসের রিপোর্টার বলছি। হ্যাঁ, আমরা এখানে 42% 71 জন। আচ্ছা, এই ব্যাপারগুলো দেখবেন যে এই যে তথ্যগুলো, এগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পাওয়া। হ্যাঁ, এগুলো পুরো ব্যাপারটা আপনারা খেয়াল করুন যে ঘটনাটা, আমরা একটা উদ্বিগ্নতার জায়গা থেকে কিন্তু এই সংবাদ সম্মেলনটা করছি, যেখানে কোনো বিদ্বেষ করা হয়েছে কিনা, সেটা রাজনৈতিক হোক এবং ধর্মীয় হোক। তো ফলে এই জবাবটা দিতে হবে রাষ্ট্রে, সরকারকে দিতে হবে। এই যারা সরকারে আছেন তাদের পরিষ্কারভাবে বলতে হবে যে আপনি 168 জনকে কেন বাদ দিচ্ছেন। কারণ তারা তো পিএসসি থেকে সুপারিশ করার পরে মন্ত্রণালয়ে গেছে, এখন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল গেজেট করা। তো সে গেজেট করা বাদ দিয়ে এই 68 জনকে বাদ দিল কেন, এটা গভর্নমেন্টকে বলতে হবে। আপনারা বিভিন্ন ছাত্র সংগঠনের যারা নেতৃত্বাধীন আছেন তারা এখানে উপস্থিত আছেন। আমরা দেখেছি ছাত্র আন্দোলনের পূর্বে আওয়ামী সরকার কিন্তু এই ধরনের অন্যায় করেছে, যেটা আপনারা এখানে উল্লেখ করলেন যে এই 168 জনকে বাদ দেওয়াটা একটা অন্যায়। তবে ছাত্র আন্দোলনে জুলাই অভ্যুত্থানে আপনাদের রক্তের বিনিময়ে বসানো এই সরকার ঠিক কি কারণে আপনাদের সাথে এই অন্যায়টা করছে বলে আপনি মনে করেন? এইখানে দেখেন আপনারা মনে করেন অভ্যুত্থানের আগে পর্যন্ত যদি দেখেন, এখানে একটা ব্যাপক ধরনের ঐক্যের জায়গা তৈরি হয়েছিল। সেটা হচ্ছে আপনার শেখ হাসিনার যে দীর্ঘ 16 বছরের যে ফ্যাসিবাদী শাসন, সেটাকে কেন্দ্র করে এই অভ্যুত্থানের ভিতরে আপনারা জানেন যে কোনো ধরনের রাজনৈতিক মত দল নির্বিশেষে ব্যক্তি এবং গোষ্ঠীর অংশগ্রহণ ছিল। এটা হচ্ছে আপনার 5 আগস্ট পর্যন্ত। কিন্তু 5 আগস্টের পর এইখানে যদি আপনি দেখেন, ইতিমধ্যেই এই গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা এবং গণমালিকানা সেখান থেকে সরিয়ে নিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল এবং হচ্ছে ব্যক্তি এবং হচ্ছে গোষ্ঠীর তৈরি করার চেষ্টা, আন্দোলন হিসাবে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন যে কিভাবে এখানে 31শে ডিসেম্বর প্রোক্লামেশন অব রেভলিউশনের ডাক দেওয়া হয়েছে। পরবর্তীতে যদিও হয় নাই, রাষ্ট্রপক্ষের জায়গা থেকেও এই ধরনের কর্মসূচি ক্ষেত্রে কোনো সমর্থন ছিল না। পরবর্তীতে আমরা সেটার অন্য ধরনের একটা কর্মসূচি দেখলাম। তো এখন যেটা হচ্ছে, এখানে এই নির্দিষ্ট গোষ্ঠীটা তার আগামী দিনের যে রাজনীতি এবং রাজনৈতিক অভিপ্রায়কে সামনে রেখে সে এই ধরনের ষড়যন্ত্র কিংবা এই ধরনের বৈষম্য কিংবা এক ধরনের নিপীড়নের কাজগুলোকে সংগঠিত করছে। সেই জায়গা থেকে আমরা যারা গণঅভ্যুত্থানের পক্ষে এবং সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের পক্ষে এবং গণতান্ত্রিক রূপান্তরের পক্ষে, আমরা মনে করি যে এই গণতান্ত্রিক রূপান্তর করতে গেলে যেমন এখানে শ্রমিক লাগবে, সেরকম অন্যান্য সম্প্রদায়ের সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের মানুষ যে ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করার কথা এরা বলছে, সেখানে কিন্তু সেই মানুষের অংশগ্রহণও লাগবে। ঠিক একই রকম ভাবে এখানে উৎপাদনশীল মেহনতি মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষও কিন্তু লাগবে। আমরা সেই জায়গা থেকে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করছি এবং একই সাথে আমরা যেমন সমালোচনা করছি, ঠিক একই সাথে আমরা এই সমালোচনা এবং প্রতিবাদের মধ্যে ঠিকঠাক এই গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক রূপান্তর এবং গণতান্ত্রিক বাংলাদেশের যে যাত্রা, সেদিকেও কিন্তু আমরা পরিচালিত করার ক্ষেত্রে সরকারকে বাধ্য করি। আসলে কোন সরকারের কাজ হচ্ছে সে কার পক্ষে, সেটা তার কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে। প্রথম হচ্ছে যে আপনি অভ্যুত্থানের পক্ষের সরকার না বিপক্ষের সরকার, সেটা আপনাকে প্রমাণ করতে হবে আপনি কি করছেন। গত 5 মাস ধরে এই সরকার যা করেছে সেটা আহতদের চিকিৎসা করে নাই এই সরকার ঠিক মতো। এই সরকার আমাদের যে বিচারিক প্রক্রিয়া, আপনারা জানেন কিছুদিন আগে সালমানের প্রমাণ পার পেতে ধরছিল, দুর্বল মামলা, বিচারিক প্রক্রিয়াটা শুরু করে নাই ঠিক মতো, আহত নিহতের তালিকা দেয় নাই, এই সরকার বাজার সিন্ডিকেট ভাঙে নাই। তাহলে এই সরকার কার পক্ষে, সেটা কিন্তু আমাদের মধ্যে এখন প্রশ্ন তৈরি করছে। তার কার্যক্রম দিয়ে সে এখন পর্যন্ত প্রমাণ করতে পারছে না সে জনগণের পক্ষের সরকার। এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, দেখুন
আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে নিজের সম্পত্তি বানাতে গিয়ে তার মানে মুজিব তো খুন হয়েছে, আর হাসিনা তো পালিয়ে গিয়েছে। তাহলে 24-এর গণঅভ্যুত্থানের পর যারা আজকে এখানে, যারা যদি মনে করেন এরকম গণ আন্দোলনকে সেটা তাদের আকাঙ্ক্ষায় পরিণত করবেন, তাদের সম্পত্তিতে পরিণত করবেন, তাদের জন্য ইতিহাস একটা বড় শিক্ষা। ফলে এই যে যারা ক্ষমতায় আছেন তাদের সাবধান হওয়াই ভালো, শিক্ষা নেওয়াই উচিত। আইয়ুব যেমন পালাইতে বাধ্য হয়েছে, এরশাদ জেলে গেছে, মুজিব খুন হয়েছে, হাসিনা পালাইছে। আর এনাদেরও ভাবা উচিত যে গণ আন্দোলনকে গণমানুষের হাতে রাখা, সেটা নিজের না করা। এখন আমরা দেখি মাস্টার মাইন্ড, অনেক কথা শুনছি। এই মানে 24-এর আন্দোলনকেও যারা ব্যক্তিগত সম্পত্তিতে বানাতে চাইবেন বা কুক্ষিগত করতে চাইবেন, তাদের পরিণতি অতীত যে ফেসিস্ট যে আওয়ামী লীগ তার মতোই হবে। আওয়ামী লীগের পরিণতি যারা নতুন করে আওয়ামী লীগ সাজতে চাইবেন তাদের মুখে। এই নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন, তাহলে কি আমরা যদি এরকম সরকারের এই কার্যক্রম আমরা চলমান দেখি আগামী কিছু বছর, তাহলে কি আমরা আরো একটি অভ্যুত্থান দেখার মতো পরিস্থিতিতে যাব কিনা, আপনারা কি মনে করেন? দেখেন, এখানে যে অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে, এই অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা? আমি এখানে একটু যুক্ত করি, যে যুক্তটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় যে স্লোগানটা ছিল, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তবে আমরা আপনাদের ভাষ্য অনুযায়ী আমরা কিন্তু সেই বৈষম্য এখন দেখতেছি। তো সেক্ষেত্রে আরেকটি অভ্যুত্থান আমরা দেখব কিনা? এই কথাটাই আপনার উত্তরটাই আমি দিচ্ছি, যে জুলাই গণ অভ্যুত্থান যে এখানে সংগঠিত হলো, এই যে দীর্ঘ 16 বছরের যে ফ্যাসিবাদী শাসন, এই শাসনের বিরুদ্ধে জনগণের একটা কিন্তু ব্যাপক স্পর্ধার জায়গা আমরা দেখলাম। এবং এটা তখনই একটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত হইল যখন এখানকার আপামর জনগণ এখানে অংশগ্রহণ করেছে। তার আগে রাজনৈতিক দল সংগঠন নানাবিধভাবে 16 বছর ধরে এই সরকারের বিরোধিতা করছে, সমালোচনা করছে, রাজপথের কর্মসূচি প্রদান করার চেষ্টা করছে। কিন্তু এটা চূড়ান্ত ফলাফল হিসাবে হাসিনা পতন তখনই এখানে সংগঠিত হয়েছে যখন হচ্ছে এখানে জনগণ তার কর্তা সত্তায় এখানে আবির্ভূত হয়েছে। একই রকম ভাবে এই যে বৈষম্যের কথা আমরা বলছি, এবং অনেকেই বলছে, সাধারণ জনগণও বলছে, রাস্তায় ঘাটে চায়ের দোকানেও এই ধরনের আলাপ হচ্ছে। এই গভর্নমেন্টেরও পরিণতি সেই দিকেই যাবে যদি জনগণ মনে করে যে তাকে সরানো দরকার, এবং সে একটা ব্যাপক বৈষম্যের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। তো সুতরাং কি হবে কি হবে না আমরা আমাদের অবজারভেশন গুলো যেমন বলতেছি, কিন্তু জনগণের অংশগ্রহণের মাধ্যমে সেটা হচ্ছে চূড়ান্ত, জনগণ সিদ্ধান্ত নেবে নিশ্চয়ই। আমরা আমাদের বক্তব্য আমরা রাখছি আর কি। আর কোনো প্রশ্ন? আচ্ছা, ও একটু বলতে চাই। হ্যাঁ।